আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের উদ্ভিদ দেহের গঠনগত বৈচিত্র্য। এখানে আমরা আগের দিন মূল সম্পর্কে জেনেছি, আজকে আমরা কাণ্ড সম্পর্কে জানব। কাণ্ড বা স্টেম। দেখো, উদ্ভিদের কাণ্ড কাকে বলে না, বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণ মুকুল থেকে মাটির ওপরের দিকে অর্থাৎ অভিকর্ষের প্রতিকূলে যে প্রধান অক্ষটি বৃদ্ধি পায় তাকে কাণ্ড বলে। তার মানে আমরা যখন মূল পড়েছিলাম তখন বলেছিলাম বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণ মূল অংশটা মূল তৈরি করে, প্রধান মূল, আর যেটা ভ্রূণ মুকুল সেটা মাটির ওপর দিকে অর্থাৎ অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পেয়ে যে প্রধান অক্ষটা তৈরি করে তাকে কাণ্ড বলে। আর এই কাণ্ড থেকে কি হয়, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি সৃষ্টি হয়, তাই না? আর এই শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল প্রভৃতি সহ কাণ্ডকে বলা হচ্ছে বিটপ বা বিটপতন্ত্র। তাহলে কাণ্ড হচ্ছে উদ্ভিদের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণ মুকুল বর্ধিত হয়ে আলোর ওপরের দিকে অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধি পেয়ে যে প্রধান অক্ষ গঠন করে তাকে কাণ্ড বলে। এখানে শাখা প্রশাখা, ফুল, ফল এগুলো ধারণ করে, আর এই সমস্ত অংশটাকে একত্রে বলা হয় বিটপ। তো আজকে আমরা একটা প্রধান কাণ্ডের যে অংশগুলো, প্রধান অংশগুলো সেগুলো সম্পর্কে জানবো। তো কাণ্ডের অংশগুলো জানতে গেলে প্রথমে আমাদেরকে কাণ্ডের ছবিটা একটু দেখতে হবে। ধরো এটা একটা উদ্ভিদের কাণ্ড। তো কাণ্ডের অংশ থেকে কি তৈরি হয়েছে না, পাতা তৈরি হয়েছে। দেখো, এটা একটা কাণ্ড। তো এই কাণ্ডে কি কি অংশ আছে সেগুলো আগে আমরা লেবেল করে দিই, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে অগ্র মুকুল। নেক্সট যে অংশটা সেটাকে বলা হচ্ছে, যেখান থেকে পাতা উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে পর্ব। আর দুটো পর্বের মধ্যবর্তী যে অংশ, এই অংশটা হচ্ছে পর্ব মধ্য। আর কি না, এগুলো হচ্ছে পাতা, আর পাতার কক্ষে যে মুকুলগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। আর পাতা আর এই কাক্ষিক মুকুলের মাঝখানে যে কোণটা সৃষ্টি হয়েছে, এই কোণটাকে বলছি কক্ষ। আচ্ছা, এবার দেখো তাহলে একটা আদর্শ কাণ্ডের যে সমস্ত অংশগুলো রয়েছে, প্রথম যে অংশটা সেটাকে আমরা বলছি কি না পর্ব। পর্ব বা একে বলা হচ্ছে নোডস বলা হয়।
তাহলে পর্ব কাকে বলবো না, কাণ্ডের ওপর কয়েকটা নির্দিষ্ট ব্যবধানে যে স্ফীত গাঁটের মতো স্থানগুলি থাকে তাদের পর্ব বলে বা পর্বসন্ধি বলে। আর এই পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। ধরো একটা কাণ্ড যখন প্রথম আঁকা, একটা বাঁশ গাছ যদি কল্পনা করো, বাঁশের এরকম করে কয়েকটা অন্তর অন্তর যে স্থানগুলো রয়েছে, এই স্থানগুলোকে বলা হচ্ছে কি পর্ব। তার মানে কতগুলো গাঁটের মতো যে অংশ রয়েছে একটু স্ফীত হয়, সেই অংশকে বলা হচ্ছে পর্ব। আর এই পর্ব থেকে কি উৎপন্ন হয় না পাতা উৎপন্ন হয়। তাহলে পর্ব কাকে বলে আমরা বলবো না, কাণ্ডের ওপর নির্দিষ্ট ব্যবধানে যে স্ফীত গাঁটের মতো অংশগুলি থাকছে তাদেরকে পর্ব বলে। এই পর্ব থেকে কি উৎপন্ন হয় না পাতা উৎপন্ন হয়। এরপরে আসছি পর্ব মধ্য। এর নাম হচ্ছে নোট আর এটা হচ্ছে ইন্টারনোট। ইন্টারনোটস কাকে বলবো না, পরপর দুটি পর্বের মধ্যবর্তী কাণ্ডের অংশকে বলা হচ্ছে পর্ব মধ্য। মানে আমি যে ছবিটা এঁকেছিলাম, যদি এগুলো পর্ব হয় তাহলে দুটো পর্বের মধ্যবর্তী যে অংশটা এটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। ঠিক আছে, তাহলে পর্ব মধ্য কি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখানে আমি ছবিটা এঁকে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পর্ব, এটা হচ্ছে পর্ব মধ্য। এবার দেখো কি বলছি, এবার পাতা। কাণ্ডের মধ্যে আর কি রয়েছে পাতা। তো আমরা আগেই বললাম যে পর্ব থেকে পাতা উৎপন্ন। দেখো এটা যদি এর পর্ব হয়, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, আবার এটা একটা পর্ব, তাহলে প্রত্যেকটা পর্ব থেকে একটা করে পাতা উৎপন্ন হচ্ছে। তাহলে পর্ব থেকে উৎপন্ন যে চ্যাপ্টা প্রসারিত সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গ তাকে বলা হচ্ছে পাতা। তাহলে কাণ্ডের আরেকটি অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি লিফ। তাহলে লিফ কোথা থেকে উৎপন্ন হয় না, এটা পর্ব থেকে উৎপন্ন হয়। তাহলে প্রত্যেকটা পর্ব থেকে যে চ্যাপ্টা প্রসারিত পার্শ্বীয় অঙ্গের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে কি পাতা। তাহলে কাণ্ডের তিনটে অংশ আমরা জানলাম। এরপরে আসছি কক্ষ বা এক্সিল। কক্ষ কাকে বলে, দেখো আমি এখানে কক্ষ বলেছি, এই জায়গাটাকে একটা কোণ মতো করে সেটাকে কক্ষ বলেছি। যে পর্ব থেকে উৎপন্ন পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণ সৃষ্টি হচ্ছে, পাতা আর কাণ্ডের মধ্যে, তাহলে ধরো এখান থেকে যদি পাতা উৎপন্ন হয়, তাহলে পাতা আর কাণ্ডের মধ্যেখানে যে কোণটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে কি কক্ষ। তাহলে কার কার মধ্যে, এটা ভুলে যাবে না, পাতা ও কাণ্ডের, পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণ তাকে বলা হচ্ছে কি কক্ষ বা এক্সিল। এর পরের যে অংশটা সেটার নাম হচ্ছে মুকুল বা বার্ড বলা হয়। মুকুল বা বার্ড কি, দেখো আমি এখানে লিখেছি অগ্রমুকুল, কাক্ষিক মুকুল। তাহলে এইগুলো ছোট ছোট পাতার কক্ষে যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে মুকুল। মুকুল অ্যাকচুয়ালি কি না, ক্ষুদ্র সংকুচিত অবিকশিত বিটপ। যদি এইটা বিকশিত হতো তাহলে বিকশিত হয়ে কি হতো, মূল, কাণ্ড, পর্বমধ্য, তারপরে কক্ষ, পাতা এগুলো ধারণ করত। তো সেটা না হয়ে যখন সেটা কাণ্ডের কক্ষে অবস্থান করে তখন সেগুলোকে আমরা বলবো মুকুল। মানে ক্ষুদ্র সংকুচিত অবিকশিত বিটপকেই বলা হচ্ছে মুকুল, যেখান থেকে পরবর্তীকালে কি তৈরি হয় না ফুল তৈরি হয়। তো কাণ্ডের কক্ষে অবস্থিত মুকুলকে বলবো কাক্ষিক মুকুল। এই যে কাণ্ডের কক্ষে মানে এই যে কক্ষ তৈরি হয়েছে এখানে যে মুকুলগুলো থাকবে এদিকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল, আর একদম কাণ্ডের অগ্রে যে মুকুল থাকে তাকে বলা হচ্ছে অগ্রমুকুল বা শীর্ষ মুকুল।
যে মুকুল থেকে পুষ্প উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে পুষ্প মুকুল। তাহলে মুকুল দুই রকম পেলাম, একটা হচ্ছে অগ্রমুকুল। অগ্রমুকুল কি না, কাণ্ডের একেবারে অগ্রে যে মুকুল অবস্থিত তাকে অগ্রমুকুল, আর কাণ্ডের কক্ষে যে মুকুল অবস্থান করছে তাকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। আর যে মুকুল থেকে পুষ্প উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে পুষ্প মুকুল। এখান থেকে কি তৈরি হয়, ফুল। কাক্ষিক মুকুলকে শীর্ষ মুকুলও বলা হয়। এরপরে আসছি কি না, শাখা প্রশাখা। মুকুলের পরের অংশ হচ্ছে শাখা প্রশাখা। দেখো, কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে কাণ্ডের মতো যদি এটা বৃদ্ধি পায় তাহলে এখান থেকে একটা শাখা বের হবে এবং সেখানে পর্বমধ্য তৈরি করবে, পাতা তৈরি করবে। তো যে অংশ গঠন করে তাকে শাখা, এবং শাখার কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে যে অংশ গঠন করবে তাকে প্রশাখা বলা হয়। মানে একটা গাছের শাখা প্রশাখা আমরা জানি, ধরো এটা একটা কাণ্ড, এখান থেকে একটা শাখা বেরোলো, এখান থেকে আরেকটা বেরোলো, সেটা প্রশাখা, এখান থেকে আরও প্রশাখা বেরোলো। এইভাবে যে কাণ্ডের শাখা প্রশাখা বের হয় তাদেরকে বলা হচ্ছে মুকুল বৃদ্ধি পেয়ে, কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে যে অংশ গঠন করবে তাকে শাখা, এবং শাখার যে অংশ থেকে আবার মুকুল বৃদ্ধি পেয়ে যে অংশ গঠন করবে তাদেরকে বলা হচ্ছে প্রশাখা। আর পরিণত কাণ্ডে ফল দেখা যায়। এছাড়াও কাণ্ডের আরেকটি অংশ, সেটা কি না, সেটা হচ্ছে ফল। ফুলের কথা আগেই বলেছি, ফল। তাহলে কাণ্ডের পরিণত কাণ্ডে ফল দেখা যায়, অপরিণত কাণ্ডে ফল দেখা যায় না। ফল সবসময় পরিণত কাণ্ডে দেখা যায়। তো এগুলো ছিল আমাদের একটা কাণ্ডের অঙ্গ সংস্থান বা বিভিন্ন অংশ বলতে পারো। তাহলে কাণ্ডের যে অংশগুলো আমরা জানলাম সেটা হচ্ছে পর্ব, পর্বমধ্য, পাতা, কক্ষ, মুকুল আর শাখা প্রশাখা এবং ফল। তো তাহলে বুঝতেই পারছো যে একটা কাণ্ডে কী কী অংশ থাকে। এবার দেখো, এই কাণ্ডগুলো কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। কাণ্ডের কিছু প্রকারভেদ সম্পর্কে আমরা জানব না। কাণ্ড সাধারণত আমরা 3 ধরনের কাণ্ড আমাদের চারপাশে দেখতে পাই। সেগুলো কি কি না, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। এই 3 প্রকারের কাণ্ড, এগুলো সম্পর্কে তোমরা ক্লাস 6-এও পড়েছো, তাও আমি একটু বলে দিচ্ছি তোমাদের। প্রথম যে কাণ্ডের প্রকৃতিটা সেটাকে বলা হচ্ছে কি না, বিরুৎ বা হার্বস যেটাকে বলা হয়। তো বিরুৎ বা হার্বস কি বলছি না, যেসব উদ্ভিদের কাণ্ড নরম, কাষ্ঠবিহীন ও সরস তাদেরকে বিরুৎ বলা হয়, তাই না? মানে বিরুৎ মানে হচ্ছে কি না, এদের কাণ্ডটা খুব নরম হয়, কাষ্ঠল অংশ থাকে না এবং সরস হয়, তাদেরকে বলা হচ্ছে বিরুৎ বলা হচ্ছে। তো এই বিরুৎের কিছু উদাহরণ যদি বলো, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ধরো মূলো ধরো এক ধরনের বিরুৎ জাতীয় গাছ। আর কি বলতে পারো, গাজর, তারপরে একবীজপত্রীর মধ্যে ধান পড়বে, সর্ষে পড়বে, এরা সব বিরুৎ জাতীয় কাণ্ড। এতে কাণ্ডগুলো খুব নরম হয়, রসালো হয় এবং কি হয় না, খুব কাষ্ঠলবিহীন অংশ হয়। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে বিরুৎ বা হার্বস। এছাড়াও আরেক ধরনের কাণ্ড আমরা দেখি, সেটাকে বলা হচ্ছে গুল্ম বা শার্বস। শার্বস কাকে বলবো না, কাষ্ঠল ক্ষুদ্র কাণ্ড বিশিষ্ট ও শাখা প্রশাখাযুক্ত ঝোপের মতো উদ্ভিদগুলোকে আমরা গুল্ম জাতীয় উদ্ভিদ বলবো, বা সেই উদ্ভিদের কাণ্ডকে গুল্ম জাতীয় কাণ্ড বলবো। তাহলে যেটার কাণ্ডটা একটু কাষ্ঠল হবে বটে, কিন্তু ছোট হবে,
দৈর্ঘ্যে ছোট হয় এবং শাখা প্রশাখাযুক্ত হয়ে অনেক শাখা প্রশাখাযুক্ত হয়ে কি তৈরি করে না ঝোপের মতো অংশ সৃষ্টি করে। যেমন ধরো জবা গাছ, উদাহরণ হিসেবে জবা, গন্ধরাজ, এই ধরনের উদ্ভিদগুলো যে কাণ্ডকে আমরা গুল্ম জাতীয় উদ্ভিদ বলতে পারি এবং এদের কাণ্ডটা এই রকম হয়ে থাকে বলে এদেরকে সার্বস বলা হয়। এছাড়াও 3 নম্বর যেটা খুব কমন সেটার নাম হচ্ছে বৃক্ষ বা ট্রি। বৃক্ষ বা ট্রি কোনগুলো না যাদের কাণ্ডটা খুব লম্বা হয়, দীর্ঘ হয় এবং কাষ্ঠল হয় এবং স্তম্ভের মতো গুঁড়ি বিশিষ্ট হয়, তাদেরকে বলা হচ্ছে বৃক্ষ। তো এই বৃক্ষ কোনগুলো আমরা বলবো আম, জাম, কাঁঠাল, শাল, সেগুন, এই ধরনের বড় বড় যে গাছগুলো রয়েছে তাদেরকে আমরা বৃক্ষ জাতীয় গাছ বলতে পারি। যেমন তুমি বলতে পারো দেবদারু গাছ, শাল, সেগুন ইত্যাদি হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ। আম, জাম, কাঁঠালও তুমি বলতে পারো। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাণ্ডের যে প্রকৃতি, গাছের প্রকৃতি কাণ্ড অনুযায়ী আমরা ভাগ করি, সেটা হচ্ছে বৃক্ষ, গুল্ম এবং বিরুৎ, এই 3টে ভাগে আমরা ভাগ করি। এবার দেখো আমরা কিছু আরও কিছু ধরনের কাণ্ড সম্পর্কে জানবো। সেটা হচ্ছে দেখো কিছু কিছু গাছের কাণ্ড আমরা যেভাবে নর্মাল যে কাণ্ড দেখি সেই রকম কাণ্ডের মতো নয়, অর্থাৎ তাদের নিজেদের সুবিধার জন্য ওই সমস্ত গাছগুলো তাদের কাণ্ডগুলোকে পাল্টে ফেলেছে। এরকম পাল্টে যাওয়া কাণ্ডকে আমরা বলি রূপান্তরিত কাণ্ড বা মডিফাইড শুট বলা হচ্ছে। তাহলে রূপান্তরিত কাণ্ড কি এবং এরা কি কি প্রকারের হয় সেগুলো সম্পর্কে আমরা জানি। এই পোর্শনটা আমি একটু মুছছি। তারপরে আমরা শেষে জানবো কাণ্ডের কাজ সম্পর্কে। তাহলে কোনো উদ্ভিদের কাণ্ডগুলো কি হয়েছে না নিজেদের মতো করে মডিফাই করে নিয়েছে বা রূপান্তরিত করে নিয়েছে, তো তাদেরকে আমরা বলবো রূপান্তরিত কাণ্ড বা মডিফাইড শুট। শুট মানে কি না কাণ্ড, ঠিক আছে, ওর জন্য বলা হচ্ছে মডিফাইড শুট। তো এরকম রূপান্তরিত কাণ্ড অনেক তোমরা তোমাদের আশেপাশে যে সমস্ত কাণ্ড দেখবে তাদের মধ্যে কিছু কমন উদাহরণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কাণ্ডটার কথা বলছি সেটার নাম হচ্ছে স্ফীতকন্দ বা টিউবার। স্ফীতকন্দ বা টিউবার। তো স্ফীতকন্দ বা টিউবারের উদাহরণটা দিলেই তোমরা বুঝে যাবে কার কথা আমি বলছি। এর প্রথম উদাহরণটা বলি তাহলে। এর উদাহরণ হচ্ছে আলু। দেখো উদ্ভিদের যে ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ মানে হচ্ছে মাটির তলায় যে কাণ্ডগুলো থাকে সেই কাণ্ডে কি থাকে না, অবশ্যই কাণ্ড হলে সেখানে কি কি থাকতে হবে, পর্ব থাকতে হবে, কাক্ষিক মুকুল থাকতে হবে, শাখা প্রশাখা থাকতে হবে। এইগুলো উৎপত্তি লাভ করে মাটির নিচেই বর্ধিত হয় এবং কিছুকাল পরে কি হয় না শাখার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং তাদের অগ্রভাগে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত গোলাকার হয়ে ওঠে। এই স্ফীত গোলাকার কাণ্ডকে বলা হচ্ছে স্ফীতকন্দ বা টিউবার। অর্থাৎ আলু যেটা আমরা খাই সেটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড। এটা এরকম দেখতে হয়েছে কেন না এই কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত হয়ে এটা টিউবার বা গোল আকার ধারণ করেছে, মোটা হয়েছে এবং এটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তো এই জন্য আলুকে বলতে পারি এক ধরনের রূপান্তরিত কাণ্ড যার নাম হচ্ছে স্ফীতকন্দ বা টিউবার। এছাড়াও স্ফীতকন্দ বললে আরেকটা নাম বলতে হয়, সেটা হচ্ছে গ্রন্থি কন্দ বা এর আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে রাইজোম। গ্রন্থিকন্দ বা রাইজোম এদের
কোনগুলো না, যে সমস্ত মানে কাণ্ডগুলো রসালো স্ফীত কিন্তু অনুভূমিকভাবে বর্ধিত হয়, নির্দিষ্ট আকৃতিবিহীন পরিবর্তিত মৃৎগত কাণ্ড। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে রাইজোমের উদাহরণ হিসেবে যদি আমি বলি, আদা যদি বলি, তাহলে আদা যদি বলি তাহলে ভালো বুঝতে পারবে। ধরো আদা কীভাবে অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, যখন একটা আদা লম্বাভাবে হয় না, এরকম শায়িত অবস্থায় থাকে, তাই না? আদার স্ট্রাকচারটা এরকম মতো থাকে, এরকম মতো থাকে ধরো। তো ওই জন্য বলছে যে সমস্ত মৃৎগত মানে মাটির নিচে যে সমস্ত ভূনিম্নস্থ কাণ্ড থাকছে, যেগুলো অনুভূমিকভাবে বর্ধিত হচ্ছে, কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না, এরকম কাণ্ড যেটা অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে এরকম স্ফীত হয়ে গেছে, এর মধ্যে পর্ব, পর্বমধ্য, স্বল্পপত্র এগুলো সব অবস্থান করছে, কাক্ষিক মুকুল। তো এই ধরনের কাণ্ডকে আমরা বলছি গ্রন্থি কাণ্ড। তো এই গ্রন্থি কাণ্ডর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি না, বা রাইজোমের উদাহরণ হিসেবে বলতে পারি আদা। ঠিক আছে, এরপরে আরেক ধরনের কাণ্ডের কথা আমরা বলবো, মডিফাইড কাণ্ড, মডিফাইড শুট। সেটা হচ্ছে কি না, কন্দ বা বাল্ব। এগুলো খুব পরিচিত বলে আমি বলে দিচ্ছি, কন্দ বা বাল্ব। এই কন্দ বা বাল্বের উদাহরণ হচ্ছে কি না, এর উদাহরণ দিলে বুঝতে পারবে, পেঁয়াজ। দেখো মৃৎগত কাণ্ডের মধ্যে কন্দ আকারের সর্বাপেক্ষা ছোট চ্যাপ্টা চাকতি বা ডিস্কের মতো এই ধরনের কাণ্ডগুলো হয়। এই ধরনের কাণ্ডে কি হয়, সঞ্চিত খাদ্য থাকে না, কাণ্ডে পর্ব, সংকুচিত পর্বমধ্য থাকে, স্বল্পপত্র থাকে, পুরো কাণ্ডটা স্বল্পপত্রে আবৃত থাকে, তাই না? আমরা যখন পেঁয়াজ ছাড়াই একটা একটা করে স্বল্পপত্রগুলো বের করে নিই, তো এই ধরনের কাণ্ডকে বলা হচ্ছে কি না, কন্দ বা বাল্ব। তো এই কন্দ বা বাল্ব তাহলে কাকে বলবো না, যে ধরনের কাণ্ড, মৃৎগত কাণ্ড সর্বাপেক্ষা কন্দ হওয়া সত্ত্বেও সর্বাপেক্ষা ছোট, চ্যাপ্টা বা ডিস্কের মতো হয়। এই কাণ্ডে কিন্তু খাদ্য সঞ্চিত থাকে না, কাণ্ডে পর্ব থাকে, সংকুচিত পর্বমধ্য থাকে, এবং পর্ব থেকে স্বল্পপত্র নির্গত হয়, এবং স্বল্পপত্র পুরো কাণ্ডটাকে বেষ্টন করে থাকে, এবং খাদ্য সঞ্চয়ের ফলে স্বল্পপত্রগুলো রসালো এবং স্থূল হয়। তো স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকে, কাণ্ডের নিচে গুচ্ছমূল থাকে। তো কাণ্ডের শীর্ষে অবস্থিত এই ধরনের মুকুলকে বলা হচ্ছে কি, এই ধরনের কন্দকে বলা হচ্ছে, এই ধরনের কাণ্ডকে বলা হচ্ছে কন্দ বা বাল্ব। ঠিক আছে, তাহলে এই কতগুলো কমন আমরা রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে স্ফীতকন্দ, গ্রন্থিকন্দ এবং কন্দ বা বাল্ব। এছাড়াও আমরা আরও কিছু কাণ্ড, মডিফাইড কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানব। যেমন ধরো কিছু কাণ্ড আছে, যেমন তোমরা কচুরিপানার কাণ্ড দেখেছো। এই কচুরিপানার যে কাণ্ড তাকে বলা হচ্ছে খর্বধাবক বলা হয়। কি বলা হয় না, খর্বধাবক। কারণ কেন খর্বধাবক বলা হয় না, পর্বমধ্যগুলো খুব ছোট স্থূল হওয়ায় কাণ্ডকে খর্বাকৃতি বানিয়ে দেয়। তা আর পর্ব থেকে অস্থানিক মূল আর পাতা উৎপন্ন হয়। যেমন হচ্ছে ধরো কচুরিপানা, টোপাপানা, এরা হচ্ছে খর্বধাবকের উদাহরণ। কচুরিপানা যদি দেখো তাহলে আরেকটা পরিবর্তিত কাণ্ডের নাম পেলাম, সেটা হচ্ছে খর্বধাবক। এই খর্বধাবক কীরকম হয় না, অ্যাকচুয়ালি খর্বধাবককে বলা হয় অফসেট বলা হয়। ধরো কচুরিপানার কাণ্ড যদি মনে করো, ধরো এটা ধরো কচুরিপানার পাতাগুলো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখান থেকে কাণ্ডটা বর্ধিত হয়ে আবার কি হয় না, কিছুটা দূরে আবার এখানে ছোট ছোট কচুরিপানার পাতা তৈরি করে, আবার এখান থেকে বর্ধিত হয়ে যায়, এইভাবে পাতাগুলো তৈরি করে থাকে, এবং এখানে মূলগুলো এইভাবে থাকে। তো এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে খর্বধাবক। খর্বধাবক তাহলে কাকে বলবে না, পর্বমধ্যগুলো খুব ছোট হওয়ায় কাণ্ডকে খর্বাকৃতি দেখায়, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়, এই যে অস্থানিক মূল বের হয়েছে, এবং সেখান থেকে আবার
পাতা এবং নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এই ধরনের কাণ্ডকে বলা হচ্ছে খর্বধাবক। তাহলে খর্বধাবক হচ্ছে এক ধরনের পরিবর্তিত কাণ্ড, যেটা আমরা দেখলাম উদাহরণ হিসেবে বলতে পারি কচুরিপানাতে দেখতে পাই। কচুরিপানা, টোপাপানা এগুলোতে আমরা দেখতে পাই। এরকম আরও অনেক কাণ্ড আছে, যেমন কিছু কিছু কাণ্ডের অংশ পরিবর্তিত হয়ে আকর্ষ তৈরি করে, যেগুলোকে আমরা কাণ্ড আকর্ষ বলা হয়। তো এটা এক ধরনের পরিবর্তিত কাণ্ডের মধ্যেই পড়ছে কাণ্ড আকর্ষ। এটা এক ধরনের পরিবর্তিত কাণ্ড। কাণ্ড আকর্ষকে বলা হচ্ছে স্টেম টেন্ড্রিল। টেন্ড্রিল মানে হচ্ছে আকর্ষ বা অবলম্বন। দেখো, কিছু কিছু দুর্বল শ্রেণীর উদ্ভিদ আছে, এরা আরোহণের জন্য বা ওপরের দিকে ওঠার জন্য কাণ্ড থেকে সরু তারের মতো পেঁচানো অঙ্গ নির্গত হয়, এদেরকে কাণ্ড আকর্ষ বলে হয়। এই কাণ্ড আকর্ষে পাতা উৎপন্ন হয় না। যেমন ধরো আঙুর, হাড়জোড়া প্রভৃতি গাছের অগ্রমুকুল, ঝুমকোলতার কাক্ষিক মুকুল, কুমড়ো গাছের অতিরিক্ত কাক্ষিক মুকুল এই ধরনের আকর্ষে রূপান্তরিত হয়েছে, তাই না? বা তুমি যদি দেখো যে এই ধরনের কাণ্ডগুলো থেকে কি হয় না, এই এরকম পেঁচানো অংশগুলো নির্গত হয়েছে এবং কোনো একটা অবলম্বনকে ধরে সেটা ওপরের দিকে উঠতে চায়। এই ধরনের কাণ্ডকে বলা হচ্ছে, এই ধরনের আকর্ষকে বলা হচ্ছে, কাণ্ড থেকে উৎপন্ন হয় বলে এদের কাণ্ড আকর্ষ বলা হয়। এছাড়াও কিছু কিছু মডিফাইড কাণ্ড কিসে রূপান্তরিত হয় না, কাণ্ড কণ্টকে রূপান্তরিত হয়, বা কিসে রূপান্তরিত হয়, কাঁটায় রূপান্তরিত হয়। তো তাদেরকে বলা হচ্ছে কি, কাণ্ড কণ্টক বলতে পারি। তার মানে কিছুই না, এটা যেমন কাণ্ডটা আকর্ষে রূপান্তরিত হয়েছে, এদের কাণ্ডগুলো কণ্টকে রূপান্তরিত হয়েছে। অনেক সময় কাক্ষিক মুকুল ও শাখা সাধারণত বৃদ্ধি না লাভ করে আত্মরক্ষার জন্য শক্ত ছুচলো কাণ্ডে রূপান্তরিত হয়। তো এই ধরনের কাণ্ড থেকে যে কণ্টক বের হয় তাদেরকে কাণ্ড কণ্টক বলা হয়। যেমন বেল গাছের ক্ষেত্রে, করমচা গাছের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাবো। তাই এগুলো মোটামুটি জানলেই হবে। তাহলে আমরা কাণ্ড সম্পর্কে জানলাম, কিছু রূপান্তরিত কাণ্ড সম্পর্কে জানলাম। এবার আমাদেরকে মেন জানতে হবে কাণ্ডের কাজ কি। দেখো, কাণ্ডের গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজ সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। কাণ্ডের কাজ কি? তাহলে কাণ্ডের কাজ হচ্ছে কাণ্ড শাখা প্রশাখা, ফল, ফুল, পাতা এগুলোকে সৃষ্টি করে এবং তাদের ধারণ করে, এটা একটা কাজ। 2 নম্বর কাজ কি বলতে পারি, কাণ্ড মূল দ্বারা শোষিত যে জল ও জলের দ্রবীভূত যে খনিজ লবণ, এটা পাতায় বহন করে, মূল থেকে কাণ্ডের মধ্যে দিয়ে গিয়ে পাতায় বহন করে এবং উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। এটা 2 নম্বর কাজ হলো। এছাড়াও 3 নম্বর কাজ কি বলতে পারো, প্রয়োজন অনুযায়ী নতুন কোষ, কলা, অঙ্গ সৃষ্টি করে উদ্ভিদের স্বাভাবিক যে কার্যকারিতা সেটা বজায় রাখতে সাহায্য করে। তাহলে কাণ্ডে হচ্ছে এগুলো কাজ, এগুলো হচ্ছে সাধারণ কাজ। যে কাণ্ড কী কাজ করে, প্রথম হচ্ছে ফুল, ফল, পাতা এগুলোকে ধারণ করে এবং উদ্ভিদের মূল দ্বারা শোষিত জলকে উদ্ভিদের পাতা এবং বিভিন্ন অংশে প্রেরণ করে। আর কি করে না, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গগুলোকে সৃষ্টি করে উদ্ভিদের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে। তাহলে আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো কাণ্ডের বিভিন্ন অংশ, তাদের রূপান্তরিত বিভিন্ন ধরনের কাণ্ড এবং কাণ্ডের কাজ সম্পর্কে।